Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? নিয়ে আসলাম আবারও নারুটো শিপুডেনের 5টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 131, 132, 133, 134 এবং 135। সবাই এপিসোডগুলো দেখার আগে মেন্টালিভাবে প্রস্তুত থেকো, কারণ এখনকার এপিসোডগুলো কোনো সাধারণ এপিসোড নয়। প্রত্যেকটি এপিসোড অন্য সব আগের এপিসোডের থেকে অনেক আলাদা এবং অনেক ইম্প্যাক্টফুল। তাই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। বেশি বেশি কমেন্ট এবং লাইক করো। চলো আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে জিরাইয়া সেজ মোডে চলে গিয়ে দুজন গ্রেট সেজকে সামন করতে থাকে, আর দুজন গ্রেট সেজকে সামন করতে টাইম লাগবে। জিরাইয়া তার ব্যাংকে বলে দুজন সেজকে সামন করতে একটু টাইম লাগতে পারে, ততক্ষণ পর্যন্ত আমার হাত একেবারে আটকা থাকবে। এজন্য জিরাইয়া তার ব্যাংকে সে পর্যন্ত পেইনের সাথে একা ফাইট করতে বলে। তখনই পেইন তার সামনিং করা প্রাণীর ভেতরে ঢুকে গায়েব হয়ে যায়। জিরাইয়া দেখে এদিক সেদিক তাকিয়ে পেইনকে খুঁজতে থাকে। এরপর জিরাইয়া তার চারপাশে ব্যারিয়ার সৃষ্টি করে, যেন সেজদের সামন করার সময় পেইন তাকে অ্যাটাক করতে না পারে। পেইন অদৃশ্য হয়ে জিরাইয়ার ব্যারিয়ার দেখে বলে, যতদূর মনে হচ্ছে এটি এমন একটি ব্যারিয়ার নিনজুৎসু যা তার সীমানার ভেতরে থাকা কিছু প্রবেশ করলে সাথে সাথে তার ইউজারকে জানিয়ে দিবে। জিরাইয়া সেজ মোডে থাকলে সেখানে পেইনের 3টি মাথাওয়ালা শেয়াল চলে আসে জিরাইয়াকে অ্যাটাক করতে। জিরাইয়ার সামন করা ব্যাং সেই শেয়ালদের সাথে লড়াই করতে থাকে একা একাই, এবং শেয়ালকে অস্ত্র দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে দেয়। কিন্তু বেশিক্ষণ শেয়ালটিকে আটকে ধরে রাখা সম্ভব হয় না। শেয়াল একটু পরে বের হয়ে আবারও লড়াই করতে থাকে। শেয়ালটি জিরাইয়াকে অ্যাটাক করার অনেক চেষ্টা করে। ব্যাং শেয়ালকে বারবারই আটকায়। শেয়াল 1টি থেকে 4টিতে রূপান্তরিত হয়ে অ্যাটাক করতে থাকে। ব্যাংটি অনেক স্কিলের সাথে লড়াই করতে থাকে। ব্যাং সবগুলো শেয়ালদের বম দিয়ে মারে। এতে দেয়াল ভেঙে গেলে ব্যাং জিরাইয়াকে নিয়ে বাইরে চলে আসে। জিরাইয়া বলে, তুমি ভালোই করেছো, কিন্তু আরেকটু স্মুথ ভাবে করলেও হতো। দেখে মনে হচ্ছিল তুমি যতবারই ওদের আঘাত করছিলে ওরা ততবারই সংখ্যায় বেড়েছিল। শেয়ালগুলোর কি কোনো সামনিং পাওয়ার আছে যার মাধ্যমে তারা তাদের সংখ্যা আরও বাড়াতে পারে? ব্যাং বলে, আমি নিজেও জানি না। তখনই শেয়ালগুলোর মাথা জুড়ে গিয়ে অনেক বড় শেয়াল হয়ে বাইরে চলে আসে। জিরাইয়া বলে, এখানে থাকা ঠিক হবে না, তাই আমরা একটি একটি করে শেয়ালকে অ্যাটাক করব। চলো তাদের অন্য জায়গায় নিয়ে গিয়ে অ্যাটাক করি। ভালোভাবে অ্যাটাক করার জন্য ব্যাং অন্যদিকে দৌড়িয়ে যেতে থাকে। শেয়ালটিও তাদের পিছু নেয়। পেইন অদৃশ্য হয়ে সবই দেখতে থাকে। এরপর জিরাইয়ারা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লে শেয়ালটি আবারও তার সংখ্যা বাড়িয়ে অ্যাটাক করে। ব্যাং যতই তাদের মারে ততই তারা অ্যাটাক করতে আসে। এ দেখে ব্যাংটি পালিয়ে আসে রেস্ট নিতে। ব্যাং জিরাইয়াকে বলে, মনে হচ্ছে তাদের শেষ নেই। তারা যদি বারবারই এভাবে সংখ্যা বাড়িয়ে অ্যাটাক করে তাহলে তাদের থামানো অসম্ভব, এবং এতে কোনো লাভই হবে না, শুধু শুধু আমাদের এনার্জির অপচয় হবে। তখনই সেখানে শেয়ালগুলো এসে পড়ে। জিরাইয়া তার হ্যান্ড সাইন ঠিক রেখে শেয়ালদের সজোরে লাথি মারে। সে তাদের পেছনে চলে আসলে আবারও তারা সবাই ব্যাংকে জড়িয়ে ধরে। শেয়ালগুলো কামড় দিয়ে রক্ত বের করে ফেলে ব্যাঙের। জিরাইয়া তার সামনিং এর এমন হতে দেখলে অনেক কষ্ট পেতে থাকে। ব্যাং এরপর অ্যাটাকের কারণে শেষমেশ শুয়ে পড়ে। তখন জিরাইয়া ব্যাঙের উপরে উঠে নিজের সামঞ্জস্য থামিয়ে দিয়ে বলে, যদি তুমি এভাবে পড়েই থাকো তাহলে দুজন গ্রেট সেজকে সামন করার মতো কোনো টাইমই আমি পাবো না। এরপর জিরাইয়া শেয়ালদের উপর রেগে বলে, তোমরা মাউন্ট মিয়োবোকুর ব্যাঙের সামনে কিছুই না। বলে জিরাইয়া শেয়ালগুলো নিয়ে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। এরপর শেয়ালদের ধ্বংস হয়ে যেতে দেখা যায়। পেইন তাদের দেখতে না পারলে বলতে থাকে তারা কোথায় গেল। তখনই জিরাইয়া সেখানে তার ব্যাংকে নিয়ে এসে বলে, আমি কোথাও যাইনি, আর নাগাটো এখনো তুমি বাচ্চাই রয়ে গেছো। বলেই জিরাইয়া পেইনের সামনকে অ্যাটাক করে, কিন্তু দেখা যায় সেটি সামনের শ্যাডো ক্লোন ছিল। জিরাইয়া আবারও সামনিং জুৎসু পারফর্ম করতে থাকলে তার ব্যাং একা একাই লড়াই করতে থাকে। পেছন থেকে একটি পাখি এসে ব্যাংকে অ্যাটাক করে। পাখিটি অনেক বিশাল। ব্যাং সেটি আটকাতে গিয়ে দূরে সরে পড়ে যায়। পেইনের পাখিটি জিরাইয়াকে মারতে এলে জিরাইয়া দৌড়াতে থাকে। পাখিটি বম ফেলে ফেলে অ্যাটাক করতে থাকে জিরাইয়াকে। জিরাইয়ার সেগুলো এড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তার হাত আটকা। সে যদি তার হাত দিয়ে কোনো হ্যান্ড সাইন করতে থাকে তাহলে সে তাদের সামন করতে পারবে না। জিরাইয়া দৌড়াতে দৌড়াতে একটি ছোট এবং সরু রাস্তা পেলে সেখানে ঢুকে পড়ে। পাখিটি বড় হওয়ার সেই রাস্তায় ঢুকতে পারে না। সরু রাস্তায় শেষে পাখিটিকে দেখা যায়। এই সুযোগে জিরাইয়া মুখ দিয়ে ফায়ার বের করে পাখিটিকে পুড়িয়ে ফেলে। তখনই আবার একটি বড় গন্ডার এসে পড়ে। জিরাইয়া বলে, একের পর এক আসতেই রয়েছে।
কিন্তু এখনই আমি আমার হ্যান্ড ফ্রি করতে পারবো না, আমার প্রায় হয়েই গেছে। গন্ডারটি অ্যাটাক করতে আসলে ব্যাং তাদের অ্যাটাক থামায়। এতে গন্ডার উধাও হয়ে যায়। ব্যাংটি হাঁপিয়ে শুয়ে পড়ে, কারণ সে একা একাই অনেক ফাইট করেছে। জিরায়া বলে এসব অ্যাটাক থামাতে আমার পেইনকে খুঁজতে হবে, কিন্তু তাদের আমি দেখতেই পাচ্ছি না। নাগাডোর চোখ সেজ অব দ্য সিক্স পাথের মতো। আমি তাকে যে জুৎসু শিখিয়েছিলাম সে শুধু সেটা শিখেই থেমে থাকেনি, সে 6টা চাকরা নেচারের পরিবর্তন করতে পারত। আসলে যাদের কাছে রিনেগান আছে তারা 6টি নেচারেরই চাকরা পরিবর্তন করতে পারে। মাত্র 10 বছর বয়সে সকল নিনজুৎসু সে শিখে ফেলেছিল, কিন্তু এখন সে অদৃশ্য হয়ে শুধু সামনিং জুৎসু ব্যবহার করছে কেন? সে তো আরো অনেক জুৎসু জানে। তখনই সেখানে একটি বুল এসে অ্যাটাক করে তাদের। জিরায়া ব্যাংকে বলে তুমি চলে যাও, আমি তাকে দেখছি। এই শুনে ব্যাংকটি চলে যায়। তখন বুলটি জিরায়াকে অ্যাটাক করতে আসে। বুলটি জিরায়াকে অ্যাটাক করলে দেওয়াল ভেঙে যায়। পেইন অদৃশ্য হয়ে সব দেখতে থাকে। তখনই অনেক আগুন দেখা যায় এবং বুলটিও ধ্বংস হয়ে যায়। একটা বড় গর্তের মাঝে একজনের কথা শোনা যায়। সে বলতে থাকে জিরাইয়া বয়, তুমি সবসময় এমন পরিস্থিতিতে আমাদের সামন কেন করো? এজন্যই বুনটা এত রেগে যায় তোমার উপর। আসলে বুনটা হলো জিরাইয়ার সব থেকে বড় সামনিং ব্যাং। অন্য একজন বলে শান্ত হও, এটা করার জন্য জিরাইয়ার কোনো কারণও আছে। জিরাইয়া বলে আমি এমন পরিস্থিতিতে আপনাদের সামন করার জন্য ক্ষমা চাইছি। বস, ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জিরাইয়া একজনকে বস এবং ম্যাডাম বলতেছে, তার মানে তারা তো অনেক শক্তিশালী হবেই। তাদের একজন বলে কিন্তু আমি ভেবেছিলাম এই ফর্ম ধারণ করাকে তুমি অপছন্দ করতে। এটা নাকি মেয়েদের মাঝে তোমার জনপ্রিয়তা কমিয়ে দেয়, কারণ তোমাকে দেখতে খুব একটা ভালো দেখা যায় না। জিরায়া বলে কিন্তু এখন এটা করতেই হলো, অপোনেন্টের কাছে রিনেগান আছে। এই শুনে দুজন অবাক হয়ে যায়, কারণ তারা কোনোদিনও সাধারণ মানুষের কাছে রিনেগান দেখেনি। তারা হয়তো ভেবেছে রিনেগান বলতে আসলে কিছুই হয় না। এরপর জিরায়া সেখান থেকে বাইরে চলে আসে, আর আমরা ফাইনালি জিরাইয়ার ফর্ম দেখতে পারি। তার কাঁধে দুজন গ্রেট সেজ দাঁড়িয়ে রয়েছে। জিরাইয়া এরপর পেইনকে খুঁজতে থাকে। পেইন মনে মনে বলতে থাকে সে শুধুমাত্র এই দুটো ব্যাংকে সামন করার জন্য এত কিছু করলো। জিরাইয়া সেন্সে এবং ওরোচিমারও দুজন সান্নিনদের কাছে এমন ইউনিক পাওয়ার আছে, এটি হয়তো অনেক শক্তিশালী কিছু হতে যাচ্ছে। এরপর সেই বস ব্যাংকটি বলে কোথায় তোমার রিনেগানের অপোনেন্ট? সেই ম্যাম ব্যাংকটি বলে বয়স বাড়ার সাথে সাথে চোখে কম দেখা শুরু করেছো নাকি তুমি? জিরায়া বলে এখন সে তার সামনের পেটের ভেতরে লুকিয়ে রয়েছে, লুকিয়ে লুকিয়ে সামনিং জুৎসু দিয়ে অ্যাটাক করছে আমাদের। সেই ম্যাডাম সেজ বলে চলো ক্রিয়েচার জুৎসু ব্যবহার করে তাকে খুঁজি। বস ব্যাংকটি বলে এই জুৎসু ব্যবহার করলে তুমি আরো বুড়ো হয়ে যাবে, আমাদের জিরাইয়া বয়কে করতে দাও। জিরাইয়া বলে অপোনেন্ট আমারই স্টুডেন্ট ছিল। এই শুনে তারা একটু অবাক হয়ে যায়। এরপর আমরা পাস্টে চলে যাই। ভিলেজের এল্ডার্স ব্যাং জিরাইয়াকে তার স্বপ্নের ব্যাপারে বলেছিল যে তাকে এমন একজনকে ট্রেন করাতে হবে যে কিনা পৃথিবীতে শান্তি নয়তো ধ্বংস নিয়ে আসবে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। সেই গ্রেট সেজ ব্যাংকটি বলে সেই কি চাইল্ড অফ প্রফেসি, আর তাকে তুমি মারতে কেন চাইছো? জিরায়া বলে সে এখন আর শান্তির পথে নেই। এ শুনে তারা বলে তাহলে তো আমাদের তাকে মারতেই হবে। এরপর ম্যাডাম ব্যাংকটি জিব্বা বের করে পেইনের সামনের প্রাণীকে খুঁজে ধরে ফেলে। বস ব্যাংকটি ওয়াটার স্টাইল দিয়ে পেইনের সামনকে একেবারে কেটে ফেলে। ওয়াটার এতই জোরে পেটের দিকে ছুড়ে দেয় পেটটি একদম ভাগ হয়ে যায়। এরপর পেইন তাদের সামনে চলে আসে। তারা পেইনকে দেখে বলে কি বাজে চোখ দেখতে, বিশ্বাসই হচ্ছে না সে চাইল্ড অফ প্রফেসি, সে পৃথিবীকে ধ্বংস করে দেবে। এরপর জিরাইয়া মনে মনে বলে তাকে মারতে পারা বা না পারাই হলো আমাদের জন্য অপশন। এখানে সঠিক অপশন হলো তাকে মারা, আমাকে মারতেই হবে তাকে, না হলে সে ধ্বংস করে ফেলবে এই পৃথিবীকে। পেইন আবারও সামন করে, কিন্তু এবার সে মানুষকে সামন করে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় 132 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতেই পেইন 3জন মানুষকে সামন করে। জিরায়া বলে 3জনের মধ্যে 3জনেরই দেখি রিনেগান আছে, কিন্তু এটি কিভাবে সম্ভব? নিশ্চয়ই সে কোনো ট্রিক ব্যবহার করছে। জিরায়া চিল্লিয়ে বলে এখন আমাকে আমার মুভ নিতে হবে, সেজুৎসুর বিজয় হোক, আমি সাহসী জিরাইয়া। অমনি দুপাশ থেকে দুজন শেষ ব্যাং জিরায়ার গালে থাপ্পড় মেরে বলে কানের সামনে চিল্লানো বন্ধ করো। ম্যাম ব্যাংকটি বলে চলো তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরে যায়, আমার খাবার রেডি করতে হবে। বস ব্যাংকটি বলে এখন ডিনারের কথা ভুলে গিয়ে রিনেগানের চোখের কথা ভাবো, আমাদের সতর্ক থাকতে হবে, এই চোখের জুৎসু অনেক ভয়ঙ্কর। ম্যাম ব্যাংকটি বলে তোমার সাহস হলো কিভাবে একজন হাউসওয়াইফের কাজ নিয়ে প্রশ্ন তোলার?
বস বলে আজ শুধু তোমার ভালোর জন্যই বলছিলাম। জিরাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের ঝগড়াই দেখছে। তখনই পেইনের একজন জিরাইয়াদের অ্যাটাক করতে আসে। জিরাইয়া অনেক জোরে লাথি দিয়ে তাকে দূরে ফেলে দেয়। জিরাইয়া ব্যাংকদের বলে আপনাদের যত ঝগড়া সব বাড়ি গিয়ে করবেন, এখন এখানে মন দিন। এরপর তারা তেল, উইন্ড এবং ফায়ার জুৎসুকে কোলাবরেট করে পেইনদের অ্যাটাক করে। বড় একজন সামন সেই অ্যাটাক থামিয়ে দেয়। এগুলো হলো সব পেইনের পাথ। তাদের প্রত্যেকের আলাদা আলাদা পাওয়ার রয়েছে। জিরাইয়া এ দেখে অবাক হয়ে যায়। জিরাইয়া বলে তেল কিভাবে গায়েব হয়ে গেল? এরপর জিরাইয়া তার জুতা খুলে ব্যাঙের মতো দৌড়ে যায় এনিমিদের কাছে। বড় একটি রাসেনগান বানিয়ে তাদের অ্যাটাক করে। সে অনেক চাকরা এতে ইনফিউজ করে, কিন্তু দেখা যায় এনিমিটি বড় রাসেনগানকেও অ্যাবজর্ব করে ফেলে। জিরাইয়া মনে মনে বলে তার মানে সে জুৎসু অ্যাবজর্ব করতে পারে, মানে সে জুৎসু শুষে নিতে পারে। এভাবে আগের নিনজুৎসু সে ভ্যানিশ করে দিয়েছিল। তখনই একজন এনিমি জিরায়াকে মারতে এলে বস ব্যাং ধোয়ার বম ফেলে দেয়। জিরায়া ধোয়ার মধ্যে এনিমিকে পেছন থেকে মারার চেষ্টা করে, কিন্তু এনিমিটি জিরায়ার হাত ধরে ফেলে। জিরায়া অবাক হয়ে মনে মনে বলে কিভাবে সম্ভব এটি? সে কিভাবে আমার দিকে না তাকিয়েও আমার সেজ মোডের অ্যাটাক দেখে ফেলেছে। তখনই জিরায়া তার চুল দিয়ে সেনবন বানিয়ে অ্যাটাক করে, কিন্তু এনিমি পান্ডার মতো একটি দেওয়াল বানিয়ে সেগুলো আটকায়। জিরাইয়া মনে মনে বলে যদি সেনবন অ্যাটাকটা সে ডস করতে না পারতো তাহলে সে মরেই যেত। এই দিয়ে দুবার আমার অ্যাটাক তারা ব্লক করে দিয়েছে না দেখেই। তিনজনই যদি সেন্সরি টাইপ নিনজা হয় তবুও আক্রমণ ঠেকাতে হলে আগে সেটি দেখতে হবে। সেনবন আমার সবচেয়ে দ্রুত আর সবচেয়ে ওয়াইডেস্ট জুৎসু। এটার বিরুদ্ধে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো শিল্ড ব্যবহার করা। সে এখন তাই ব্যবহার করে সেটা আটকালো, আর সে তা চোখে না দেখেই করেছে। এরা সাধারণ কোনো ক্লোন নয়। বস ব্যাংকটি বলে তুমি কি লক্ষ্য করেছিলে তুমি যখন একজনকে অ্যাটাক করেছিলে পেছন থেকে অন্যজন তোমাদের দিকে তাকিয়েছিল? হয়তো তাদের তিনজনের চোখ কানেক্টেড, তারা তিনজন একই চোখ দিয়ে দেখছে। জিরায় বলে আমি কিছুই বুঝতে পারছি না, আমার নিনজুৎসু তাদের উপর কাজই করছে না। তারা তিনজনই অনেক স্ট্রং। এখন যদি আমি তাদের সাথে ব্যাটেল করি তাহলে শেষ মোডে থাকাকালীনই আমি মারা যাব। কখনো ভাবিনি তারা এত স্ট্রং হয়ে যাবে। বস ব্যাং বলে চলো এখন আমরা পিছু হটি ব্যাটেল থেকে। জিরাইয়া এরপর সেখান থেকে চলে যায়। পেইন বলে তারা পাইপের ভেতর দিয়ে পালিয়ে গেছে। এরপর জিরায়াদের পাইপের ভেতর দিকে দৌড়াতে দেখি। ম্যাম ব্যাংকটি বলে আমরা কেন পালাচ্ছি? বস ব্যাংকটি বলে আমাদের সিক্স পাথকে বিশ্লেষণ করে নতুন একটি কৌশল নিয়ে ব্যাটেলে আসতে হবে। তাদের দেখতে আলাদা আলাদা হলেও তাদের চোখ সবারই একই। বলতে গেলে তাদের তিনজনেরই রিনিগানের সিক্স পাথ রয়েছে। জিরায় বলে যদিও তাদের মধ্যে একজন নাগাটো, তারপরও আমি ভাবতে পারিনি এতজন রিনেগান ইউজার রয়েছে। বস ব্যাংকটি বলে তাদের মধ্যে আসল পেইনকে সেটা খুঁজে বের করা জরুরি নয়, তাদের তিনজনেরই রিনেগান রয়েছে, এটাই গুরুত্বপূর্ণ। জিরায়া বলে পেইন জিনিসটা আসলে কি বা কে এটা আমার জানতেই হবে। বস ব্যাংকটি বলে আমিও এটা জানি না, তবে মনে হচ্ছে রিনেগানের পাওয়ার হলো অনেকগুলো চোখকে কানেক্টেড করে দেখা। তারা চোখ দিয়ে এক এক জায়গা থেকে এক এক ইমেজ দেখতে পারে। যখন একজন তার রিনেগান দিয়ে টার্গেটের দিকে তাকিয়ে থাকে তবে অন্যজন টার্গেটের আশেপাশে তাকিয়ে থাকে। এতে করে তারা সময় মতো পাল্টা অ্যাটাক করতেও পারে, এবং কাউকে পেছন থেকে মারতে গেলে অন্য এনিমি তা দেখে ফেলে। সে অন্য এনিমির চোখ দিয়ে সেই এনিমিটির অ্যাটাক দেখে ফেলে। বলতে গেলে তাদের কোনো ব্লাইন্ড স্পট নেই। ফিল্ড অ্যাটাকের ক্ষেত্রে তাদের চোখ বিয়াকুগানের থেকে 3 গুণ বেশি শক্তিশালী। তারা একে অপরের ব্লাইন্ড স্পটের দিকে সবসময় লক্ষ্য রাখে, কোনো সিগন্যাল বা চাকরা ম্যানিপুলেটিং না করেই। ম্যাম ব্যাংকটি বলে তাদের কম্বিনেশন সত্যিই মারাত্মক। জিরায়া বলে তার মানে তাদের আলাদা আলাদা করে মারতে হবে। নিনজুৎসু তাদের বিরুদ্ধে কোনো কাজই দেবে না, তারা সবকিছুই অ্যাবজর্ব করে নেয়, আর তাইজুৎসু কোনো কাজে আসবে না। বস ব্যাংকটি বলে তাহলে তাদের গেনজুৎসু দিয়ে অ্যাটাক করতে হবে। জিরায় বলে কিন্তু আমি গেনজুৎসুতে তেমন ভালো না। বস ব্যাংকটি বলে তারা তোমার স্টুডেন্ট ছিল, তারা জানে তুমি গেনজুৎসুতে তেমন ভালো না, কিন্তু আমরা গেনজুৎসু পারি। এই শুনে ম্যাম ব্যাংক বলে না, আমি গেনজুৎসু ব্যবহার করতে পারবো না। বস ব্যাংকটি সেই ম্যাম ব্যাংককে মানানোর জন্য অনেক জোর করতে থাকে। জিরায়া ম্যাম ব্যাংককে বলে কিন্তু আপনি এটা করতে চাচ্ছেন না কেন? বস ব্যাংক বলে এটা করতে হলে তাকে গান গাইতে হবে। এই গেনজুৎসু অনেক পাওয়ারফুল, কিন্তু এর একটি উইক পয়েন্টও আছে। যখন গান গাওয়া হবে তখন এনিমিরা শব্দ টের পেয়ে যাবে, এবং এটা পারফর্ম করতে একটু টাইমও লাগবে। তারা যদি আমাদের গেনজুৎসু পারফর্ম করার আগে জেনে যায় তাহলে আমরা মারাও যেতে পারি, আর তার আগে যদি গেনজুৎসু আমরা পারফর্ম করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরা তাদের মেরে ফেলতে পারবো।
তখনই জিরাইয়া দৌড়ানো বন্ধ করে দিলে বস জিজ্ঞেস করে কি হয়েছে। জিরাইয়া বলে, যদি এই ব্যাটেলে আমি হেরে যাই আপনাদের উচিত চলে যাওয়া। বস বলে, না আমরা যাব না, আমরাও ব্যাটেল করতে চাই। এ শুনে জিরাইয়া বলে, আমাদের কাছে একটি প্ল্যান রয়েছে। এরপর আমরা পেইনদের জিরাইয়াকে খুঁজতে দেখি। অন্যদিকে জিরাইয়ার গ্রেট সেজরা গান গাওয়া শুরু করে দেয় গেনজুৎসু পারফর্ম করার জন্য। নাগাটো পাইপের মধ্যে কান দিয়ে শব্দ শুনতে পায়। নাগাটো বলে, এটা তো ব্যাঙের আওয়াজ, তারা মনে হচ্ছে গেনজুৎসু পারফর্ম করছে। বলেই নাগাটোরা শব্দ শুনে তাদের কাছে যেতে থাকে। এরপর তারা জিরাইয়ার কাছে পৌঁছে গেলে জিরাইয়া ফায়ার দিয়ে তাদের অ্যাটাক করে। এবারও বড় এনিমিটি সেটা অ্যাবজর্ব করে ফেলে, কিন্তু অন্য এনিমির চোখ ঝলসিয়ে যায় আগুনে। জিরাইয়া মনে মনে বলে, আমি বুঝেছি, বড় এনিমিটির জুৎসু অবজার্ভ করার ক্ষমতা আছে। আরেকজন এনিমিকে আমি ফায়ার দিয়ে অন্ধ করে দিয়েছি। তাদের এক একজনের এক এক অ্যাবিলিটি রয়েছে। পেইনের প্রত্যেকটা পাথের আলাদা আলাদা অ্যাবিলিটি আছে। তারা এক একজন এক এক শক্তি এক এক পাওয়ার ব্যবহার করতে পারে। আরেকজন অ্যাটাক করতে আসে, জিরাইয়া তাকে লাথি মারে। এতে এনিমিরা সবাই ব্যাংদের গেনজুৎসুতে পড়ে যায়। নাগাটো জিরাইয়াকে বলে, তুমি আমাদের ধরে ফেলেছো। জিরাইয়া বলে, তোমরা এখন আমার গেনজুৎসুতে, তোমরা তোমাদের বডিও নাড়াতে পারবে না। এরপর তিনজন এনিমিদের চারপাশ ব্যাংদের ঘিরে ফেলতে দেখা যায়। নাগাটো বলে, জিরাইয়া সেন্সে, আমি আপনার কাছ থেকে গেনজুৎসু কখনো এক্সপেক্ট করিনি। জিরাইয়া বলে, আমার মনে হয় আমি তোমায় শিখিয়েছিলাম, অপোনেন্ট যেই হোক না কেন কখনো নিজের গার্ড ডাউন করো না। তুমি চাইলে পৃথিবীতে তোমার পাওয়ার দিয়ে শান্তি আনতে পারতে, কিন্তু তুমি ধ্বংসের পথকে বেছে নিয়েছো। আমি কিছুক্ষণ আগেও ভেবেছিলাম তুমি পারবে শান্তি আনতে, কিন্তু এখন আমাকে তোমায় মারতেই হবে। তখনই নাগাটোকে কাতরাতে দেখা যায় জিরাইয়া তাদের তিনজনকে অস্ত্র ঢুকিয়ে মেরে ফেলে। এরপর জিরাইয়া চলে যেতে থাকলে পেছন থেকে একজন এনিমি এসে বলে, আপনিই তো বলেছিলেন এনিমি যেই হোক না কেন নিজের গার্ড ডাউন না করতে, জিরাইয়া সেন্সে। তখনই আমরা দেওয়াল ভেঙে জিরাইয়াকে বাইরে পড়ে যেতে দেখি। অনেক রক্ত পড়তে থাকে। জিরাইয়ার বাঁ হাত একদম কেটে যায়। ব্যাংরা কিছুই বুঝতে পারে না পেইন আবারও কিভাবে এলো। জিরাইয়া বলে, হয়তো তাদের গেনজুৎসুতে ফেলার আগে তারা এনিমিদের সামন করেছিল। তখনই আমরা 6 জন পেইনদের দেখতে পারি। এটাকেই পেইনের সেজ অব দ্য 6 পাথ বলা হয়। ম্যামব্যাংটি বলে, আমরা যাদের মেরেছিলাম তারাও জীবিত হয়ে ফিরে এসেছে, তারা মানুষ নয়। জিরাইয়া বলে, পেইনটা আসলে কি? পেইন বলে, পেইন হলো আমাদের গ্রুপের নাম। তখনই জিরাইয়া হঠাৎ করে অবাক হয়ে যায়। সে কিছু একটা ভাবতে থাকে। এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপরে শুরু হয় 133 নম্বর এপিসোড। এই এপিসোডটি আইএমডিবি লিস্টে সবথেকে হাইস্ট রেটিং প্রাপ্ত এপিসোড, মানে নারুটো অ্যানিমের সবথেকে হাইস্ট রেটিং প্রাপ্ত এপিসোড এটি। এই এপিসোডের নাম জিরাইয়া দ্য গ্যালান্ট। চলো আমরা এপিসোডে ফিরি। এপিসোডের শুরুতেই লিভ ভিলেজে বৃষ্টি নামতে দেখা যায়। সুনাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিরাইয়ার কথা ভাবতে থাকে। সিজুনে বলে, মাস্টার জিরাইয়া ঠিকই আছে, এত চিন্তা করার দরকার নেই। সুনাদে বলে, সে আর ফিরে আসবে না, এটাই আমি বাজি ধরেছিলাম, কিন্তু আমি বাজিতে কখনো জিতি না। এজন্য বলা যায় এবারও আমি বাজিতে হারবো এবং সে ফিরে আসবে। সুনাদে নিজেকে বলে সে নিজেকে অনেক কুল বানানোর চেষ্টা করছে, কিন্তু এবার ফিরে আসলে আমি তাকে আর কুল হতে দেব না। পরের সিনে জিরাইয়াদের দেখা যায়। জিরাইয়া পেনকে দেখে অবাক হয়ে বলে, তুমি কি তাহলে ইয়াহিকো? তুমি তো বলেছিলে ইয়াহিকো মরে গেছে। পেইন বলে, আপনি আমাদের মধ্যে ইয়াহিকোকে দেখতে পাচ্ছেন, আপনি সত্যি তার টিচার ছিলেন, কিন্তু ইয়াহিকো তো মারা গেছে। এখন যা আছে তা হলো পেইন। জিরাইয়া বলে, তোমার কাছে রিনেগান কিভাবে এলো? বস ব্যাং তাদের কথা কিছুই বুঝতে না পারলে জিরাইয়াকে জিজ্ঞেস করে। জিরাইয়া বলে, নাগাটো আমার আগের স্টুডেন্টের মধ্যে একজন ছিল। পেইনদের টিমে তাদের মধ্যে ইয়াহিকোও ছিল, কিন্তু তার কাছে রিনেগান ছিল না। ম্যামব্যাংটি বলে, তুমি কি বলছো এগুলা? নাগাটো এবং ইয়াহিকো দুজন চাইল্ড অফ প্রফেসি নাকি? জিরাইয়া মনে মনে বলে, যখন আমি রিনেগান দেখেছিলাম তখন নাগাটোকে আমি চাইল্ড অফ প্রফেসি ভেবেছিলাম, কিন্তু এখন যাকে নাগাটো ভাবছি সে নাগাটোর মতো দেখতেও না। এই 6 জনের মধ্যে কাউকেই নাগাটোর মতো দেখতে না। অন্যদিকে তাদের মধ্যে একজনকে ইয়াহিকোর মতো দেখতে, কিন্তু তার কাছে নাগাটোর রিনেগান কিভাবে এলো? সে কি নাগাটো নাকি ইয়াহিকো? জিরাইয়া চিল্লিয়ে বলে, তোমরা কারা? পেইন বলে, আমরা পেইন, এমনকি গডও। বলেই 6 জন পেইনরা অ্যাটাক করতে আসে। পেইনরা খালি হাতে মারতে এলে জিরাইয়া তাদের অ্যাটাক এড়াতে সক্ষম হয়। এরপর জিরাইয়া আসল পেইনকে মারতে গেলে পেইন জিরাইয়ার হাত ধরে ফেলে। জিরাইয়া বলে, ইয়াহিকো তুমি কিভাবে রিনেগান পেলে? পেইন বলে, জেনে কি করবেন আপনি? আপনি তো মারা যেতেই চলেছেন।
বলেই পেইন জিরায়াকে অলমাইটি পুশ দিয়ে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে হাত দিয়ে বুলেট বের করে অ্যাটাক করে। জিরাইয়া দৌড়াতে দৌড়াতে তাদের অ্যাটাক এড়িয়ে যায়। ম্যাম ব্যাংটি বলে, ছেলে চলো চলে যায়। জিরায়া বলে, আমাকে ওদের মারার একটি রাস্তা বের করতেই হবে, এমনকি যদি আমি এতে মারাও যাই। এরপর পেইন সামান্য হাতের ইশারায় জিরায়ার পেছনে দেওয়াল ভেঙে ফেলে। তখনই পেইনদের মধ্যে একজনকে পানির নিচে টেনে নিয়ে যায় জিরাইয়া। পানির নিচে পানি দেখতে না পেলে অ্যানিমিটি বলে, আমি কি কোনো ব্যারিয়ারের ভেতরে রয়েছি? হঠাৎ করে জিরাইয়া রাসেনগান মারে অ্যানিমিকে। অ্যানিমিটি নিচে পড়ে যায়। তখন জিরাইয়া তার গার্ড ডাউন করলে অ্যানিমিটি আচমকা উঠে জিরাইয়াকে শিকের মতো অস্ত্র ঢুকিয়ে দেয় এবং শেষমেশ অ্যানিমিটি মারা যায়। ব্যাংকটি বলে, অনেক কষ্টে তাদের মধ্যে একজনকে আমরা মারতে পেরেছি, তাও আমাদের ব্যারিয়ারের ভেতরে। জিরাইয়ারও অবস্থা অনেক খারাপ দেখা যাচ্ছে। জিরাইয়া অনেক কষ্টে বলে, আমার চাকরা অনেক অস্থির হয়ে পড়েছে। বস ব্যাংক শিকের মতো তলোয়ার বের করে ফেলে জিরাইয়ার শরীর থেকে। এরপর সে বলে, তাদের পরিচয় নিয়ে এখনো অনেক রহস্য রয়েছে, তারা এক একজন এক এক অস্ত্র ব্যবহার করে। তখন জিরাইয়া সেই মেয়েটির হাজবেন্ডের কথা ভাবতে থাকে। সে বলেছিল তাদের কেউ কখনো দেখেনি, এমনকি বলা হয় তাদের অস্তিত্বও নেই। জিরাইয়া মনে মনে বলে, পেইনকে দেখতে একদম ইয়াহিকোর মতো, আবার তার কাছে নাগাডোর মতো রিনেগানও আছে। ইয়াহিকো কি নাগাডোর কাছ থেকে রিনেগান চুরি করেছে? কিন্তু তাদের 6 জনের মধ্যে 6 জনেরই রিনেগান রয়েছে, এটা কিভাবে সম্ভব? তখন জিরাইয়া নাগাডোর কথা ভাবতে থাকে। যখন জিরাইয়া নাগাডোকে বলেছিল ব্যথা তোমাকে অনেক দয়ালু হতে শেখায়, এটাই বড় হওয়ার প্রক্রিয়া। আবার পেইন বলেছিল ব্যথা তাকে বড় হতে সাহায্য করেছে। জিরাইয়া বলে, ব্যথায় বড় হওয়ার দিককে ধরলে পেইনকে নাগাটো ধরা যায়। তখনই মরে যাওয়া অ্যানিমিটির হেডব্যান্ড খুলে যায়। জিরাইয়া অ্যানিমিটির কপাল কাটা দেখে অবাক হয়ে যায় এবং সে ফুমাকলেনের অ্যানিমির কথা ভাবতে থাকে যখন জিরাইয়া তার কপাল কেটে ফেলেছিল। জিরাইয়া বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, সে নাগাটো নয়, সে হলো ফুমাকলেনের সেই অ্যানিমিটি যার সাথে আমি ফাইট করেছিলাম যখন ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি ট্রাভেলিং করতেছিলাম। এরপর জিরাইয়া তার ব্যাংকদের বলে, তোমরা চলে যাও, আমি দেখছি তাদের। ব্যাংকগুলো বলে, আমরা চলে গেলে তুমি মারা যাবে, আর তাছাড়াও তারা একই ব্যারিয়ারে দ্বিতীয়বার ধরা পড়বে না। জিরাইয়া বলে, বাইরে গিয়ে তাদের সাথে ফাইট করতে গেলে নিশ্চিতভাবে মারা যাব, কিন্তু বাইরে গেলে হয়তো আমি তাদের গোপন তথ্য জানতে পারবো। যদি এখন আমি এই সুযোগ কাজে না লাগাই তবে মনে হয় না কেউ কখনো পেইনকে আর মারতে পারবে। এটাই একমাত্র সুযোগ তাদের সত্যিটা জানার, আর এটাই হলো সেই ভবিষ্যৎবাণীর অপশন। বস, ম্যাম, আপনারা দয়া করে এতক্ষণ পর্যন্ত যত পেইন সম্পর্কে তথ্য পেয়েছেন আর এই মৃত বডিটি নিয়ে চলে যান এবং সোনাদেকে এর ব্যাপারে বলুন। বস ব্যাংকটি ম্যাম ব্যাংকে ইঙ্গিত করে বলে, মা একাই সেটা করতে পারবে, এর জন্য দুজন চলে যাওয়ার কোনো দরকার নেই। জিরায়াতে রাজি না হতে চাইলে ম্যাম ব্যাংকটি বলে, ডিনারের সময় চলে এসো। জিরায়া মনে মনে তাদের ধন্যবাদ জানায়, কারণ এমন সময়েও তারা জিরাইয়াকে সাহায্য করতেছে। এরপর ম্যাম ব্যাংকটি তথ্য নিয়ে চলে যায়। জিরাইয়া ও বস ব্যাংক একটি ব্যাঙের ভিতর থেকে বের হয়ে আসে, তার মানে তারা এতক্ষণ ব্যাঙের ব্যারিয়ারের মধ্যে ছিল। জিরায়া বের হয়ে একজন অ্যানিমিকে শরিকেন দিয়ে অ্যাটাক করে। অ্যানিমিটি সেটা সহজে এড়িয়ে যায় এবং সবগুলো পেইন এসে জিরায়ার চারপাশ সরিয়ে দাঁড়িয়ে পড়ে। জিরায়া তাদের দেখে বলে, আমি যা ভেবেছিলাম তাই, এদের সাথে আমার আগে দেখা হয়েছিল, তারা সবাই পেইন হয়ে গিয়েছে, আমি বুঝে গিয়েছি কি আসল পেইন। তখনই পানির নিচ থেকে একজন পেইন জিরায়ার গলা টিপে ধরে তাকে উপরে উঠিয়ে ফেলে। এতে জিরায়ার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আসল পেইন, যাকে আমরা পেইন হিসেবে দেখেছি, সে বলে, আপনি অনেক দেরিতে বুঝেছেন, বলে জিরায়ার ওপর দাঁড়িয়ে অ্যাটাক করে। জিরায়ার অবস্থা অনেক খারাপ দেখা যায়, তার শরীরে অনেকগুলো অস্ত্র ঢুকাতে দেখা যায়। জিরায়া একদম শুয়ে পড়ে, সে ভালো মতো কিছু দেখতেই পারে না। জিরায়া মনে মনে বলে, পেইনের আসল পরিচয় বসকে বলতেই হবে আমাকে, কিন্তু আমি কথাই বলতে পারছি না, আমার গলা সম্পূর্ণ ভেঙে গিয়েছে, আমি কি মারা যাচ্ছি? আমি কি তাহলে ফেল হলাম? পেইন জিরায়ার গলায় এত জোরে চেপেছে যে সে আর কথাই বলতে পারছে না। এরপর আমরা পাস্টে চলে যাই, জিরায়াকে নোবেল লিখতে দেখি। জিরায়া বলে, এটা গুরুত্বপূর্ণ নয় নিনজা ওয়ার্ল্ডে তুমি কিভাবে বাঁচো, বরং এটাই গুরুত্বপূর্ণ তুমি কিভাবে মারা যাও। একজন নিনজা কিভাবে বসবাস করে সেটা ম্যাটার করে না, একজন নিনজার গুরুত্বপূর্ণ দিক হলো মরে যাওয়ার আগে সে কি কি করে যেতে পেরেছে। আমার জীবনের দিকে তাকালে ব্যর্থতা ছাড়া আমি কিছুই দেখতে পারি না। বরাবর সোনাদের কাছ থেকে রিজেক্ট হচ্ছিলাম, উরুচিমারেকেও আমি বাঁচাতে পারিনি, এমনকি আমার টিচার এবং স্টুডেন্টকেও মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারিনি।
হোকাগের মহান কাজের সাথে তুলনা করলে আমার কাজগুলো খুবই তুচ্ছ ছিল এবং অযৌক্তিক মনে হয়। আমি আশা করি সকল হোকাগের মতো গর্বের সাথে আমিও যেন একদিন মরতে পারি। একটা গল্পের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার শেষ মোড়ে। সে অপ্রত্যাশিত মোড়টাই গল্পটাকে মনে রাখার মতো করে তোলে। ফেইলরদের নিছক মজার পাত্র হিসেবে দেখা হয়, পরীক্ষা যা একজনের দক্ষতাকে আরও উন্নত করে তোলে। আমি সারা জীবন সেই বিশ্বাসে বেঁচেছিলাম, আর বিনিময়ে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এমন এক কাজ করব জীবনে যা আমার সকল ব্যর্থতাকে মুছে দেবে, একেবারে নিঃশেষ করে দেবে, আর আমি মরবো এক সত্যিকারের বীর নিনজাদের মতো। কিন্তু কখনো ভাবিনি আমার জীবনের মোড় এমন হবে, এভাবে আমি শেষ হয়ে যাব। ইল্ডার্স বলেছিল আমি এমন একজনকে গাইড করাবো যে বিপ্লব নিয়ে আসবে পৃথিবীতে। একজনই আছে যে কিনা এই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে এবং সঠিক পথে হাঁটবে। আমি ভেবেছিলাম আমি পেইনকে মেরে আকাশকিদের থামাবো এবং এই সেনবী বিশ্বে শান্তি ফিরিয়ে আনবো, কিন্তু সবশেষে আমি সঠিক অপশন সিলেক্ট করতেও ভুল করেছি। কত দুঃখজনক। এটাই দ্য টেইল অফ জিরাইয়া গ্যালান্ট। গল্পের প্লট টুইস্ট কতটুকু ওয়ার্ডসলেস একটা স্টোরি। তখন আমরা আবারও পাস্টে চলে যাই। মিনাটো জিরাইয়ার প্রথম বই পড়ে বলেছে এটা সত্যি অনেক ভালো হয়েছে। আমার এই বইয়ের মেইন ক্যারেক্টারকে পছন্দ হয়েছে, সে আপনার মতোই সেন্সে। আমি আমার বাচ্চারও নাম তার সাথে মিলিয়ে রাখতে চাই। আমিও চাই সে ওই বইয়ের ক্যারেক্টারের মতো একজন নিনজা হোক, তাই আমি আমার বাচ্চার নাম রাখার জন্য আপনার পারমিশন চাচ্ছি। জিরাইয়া বলে, কি? আমি তো রামেন খেতে খেতে এই নাম ভেবেছিলাম। তখনই পেছন থেকে কুশিনা এসে বলে, নারুটো সত্যি অনেক সুন্দর নাম। জিরাইয়া বলে, তাহলে তো আমি তার গডফাদার হলাম। তুমি কি শিওর এই নাম রাখবে? মিনাটো বলে, হ্যাঁ, আপনি আমার সেন্সে। আপনার মধ্যে একজন আসল নিনজার ট্যালেন্ট রয়েছে, আপনার মতো আর কেউই নেই। তখন আমরা নারুটোকে দেখতে পাই। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল হোকাগে হওয়ার। নারুটো তার কথা কখনো ফেরায় না, এটাই তার নিনজা ওয়ে। এরপর জিরাইয়া বর্তমানে মনে মনে বলে, নারুটো সে আমার নোবেল ক্যারেক্টারের মতো। তুমি মিনাটোর উত্তরাধিকারী এবং কুশিনার হোপ। এরপর আমরা ওরোচিমারুর সাথে জিরাইয়ার ব্যাটেলে চলে যাই। যখন জিরাইয়া ওরোচিমারুকে বলেছিল একজন আসল নিনজা সেই যে ধৈর্য ধরে এবং সাহসের সাথে তার কাজ সম্পন্ন করে। একজন নিনজার আসল বৈশিষ্ট্য সে কতগুলো জুৎসু পারে তার উপর নির্ভর করে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সাহস এবং কখনো হাল না ছাড়া। সে কখনো নিজের কথার খেলাপ করে না। জিরাইয়া বর্তমানে ফিরে এসে বলে, নারুটো যদি এটাই তোমার নিনজা ওয়ে হয়ে থাকে তাহলে তোমার শিক্ষক হয়ে বলছি আমার আর কোনো কাজই নেই, কারণ সবারই জানা যে একজন স্টুডেন্ট তার নিনজার পথ তার শিক্ষকের কাছ থেকে গ্রহণ করে, তাই না নারুটো? জিরাইয়া আসলে নারুটোকে চাইল্ড অফ প্রফেসি বলে ধরে নিয়েছে। তার বিশ্বাস নারুটো এই পৃথিবীতে শান্তি নিয়ে আসবে। এরপর জিরাইয়া আঘাতপ্রাপ্ত অবস্থাতে উঠতে থাকলে বস ব্যাং অবাক হয়ে যায়। পেইনরা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে জিরাইয়ার ওঠা দেখে থেমে যায়। পেইন বলে, আমি দেখছিলাম তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। তখনই বস ব্যাং জিরাইয়ার কাছে এসে তার পিঠ পেতে দেয়, কারণ সে জানে জিরাইয়া এখন লিভ ভিলেজে তথ্য পাঠাবে। জিরাইয়া মনে মনে বলে, কখনো হাল ছেড়ে দিও না, এটাই আসল চয়েস ছিল যেটা আমি সিলেক্ট করতে পেরেছি। পেইনরা এখন জিরাইয়াকে একেবারে মারার জন্য অ্যাটাক করতে যায়। পেইন দেখে জিরাইয়া ব্যাঙের পিঠে মরার আগে একটি কোড মেসেজ লিখেছে যেটা সবাই পড়তে পারবে না। জিরাইয়া মনে মনে বলে, নারুটো তুমি চাইল্ড অফ প্রফেসি, আমি এ ব্যাপারে শিওর। এরপর জিরাইয়াকে একদম পানির নিচে তলিয়ে যেতে দেখি। ব্যাংকটি সেখান থেকে পালিয়ে যায় মেসেজ নিয়ে। জিরাইয়া মনে মনে বলে, দ্য টেইল অফ জিরাইয়া গ্যালান্ট। হয়তো এখন এটার স্টোরি একটু ভালোভাবে শেষ হয়েছে। ফাইনাল চ্যাপ্টার হবে দ্য ফ্রগ ইন দ্য ওয়েল ড্রিপস ইনটু গ্রেট ওশান। তেমন খারাপও না। এখন আমার কলম রেখে দেওয়ার সময় হয়েছে। এই সিকুয়েলের নাম কি দেব? আমি তো ভাবছি দ্য টেইল অফ নারুটো উজুমাকি। এরপর আমরা নারুটোকে মিশনে যেতে দেখি। তখনই নারুটোর কাঁধে কেউ হাত দেয়। আমরা তো জানি সেটা আর কে হতে পারে। নারুটো সেই হাত ফিল করতে পারে এবং পিছু মরে কিন্তু কাউকে দেখতে পায় না। পরের সিনে সুনাদেকে নদীর পাশে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখা যায়। একটি ব্যাঙও সেখানে আসতে থাকে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এই এপিসোডটা আমি আসলে নিতেই পারি নাই। আমি এই এপিসোডটি মাত্র একবারই দেখেছি, দ্বিতীয়বার দেখার মতো কখনোই সাহস হয়নি। আজকে বাধ্য হয়ে এপিসোডটি দেখতে হলো। প্রথমবার আমি এত কাঁদা কেঁদেছিলাম যে বলার বাইরে। আজকেও আমার কান্না পেয়ে গেছে। এমন একটি ক্যারেক্টার ছিল যা আসলে বলে বোঝানো সম্ভব নয়। জিরায়াকি আর নারুটো সিরিজে আমরা কখনোই দেখতে পারবো না। তার স্টোরি সম্পূর্ণভাবে শেষ।
এরপর আমরা চলে আসি 134 নম্বর এপিসোডে। এখন থেকে আবার ইতাচির স্টোরি শুরু হবে, দুই ভাইয়ের লড়াই। কি যে বলবো ভাই, এখনকার এপিসোডগুলা যে কি চলতেছে তা আসলে বলে বোঝানো সম্ভব না। একটার থেকে আরেকটা বেটার এপিসোড। এপিসোডের শুরুতে পেইন বলে লিজেন্ডারি সান্নিনদের একজন জিরাইয়া মারা গেছে। সে যদি আমাদের সিক্রেট জেনে যেত তবে হয়তো আমরা তাকে মারতে পারতাম না। চলো আমরা তাকে শিক্ষক হিসেবে সম্মান করি। এরপর পেইন ব্ল্যাক জেটসুর উপস্থিত টের পায় এবং তাকে বাইরে বের হয়ে আসতে বলে। ব্ল্যাক জেটসু বের হয়ে বলে, তোমার একটু টাইম লাগলো ব্যাটেল শেষ করতে। যাই হোক, তোমার অপোনেন্ট হাজার হলেও জিরাইয়া ছিল। পেইন বলে, এখন মাদার আর অর্ডার মতো আমাকে নাইনটেলসকে ক্যাপচার করতে যেতে হবে। হোয়াইট জেটসু বলে, হ্যাঁ, নাইনটেলসকে ক্যাপচার করা দেখতে সব থেকে বেশি মজা লাগবে, চলো যাই। ব্ল্যাক জেটসু বলে, না, আমি অন্য ব্যাটেল দেখতে যাব। হোয়াইট জেটসু জিজ্ঞেস করে কোন ব্যাটেল। তখনই আমরা অন্য সিনে চলে যাই। সাসকের টিমমেট সাসকের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সাসকে তাদের বাইরে রেখে এক জায়গায় গিয়েছে। সুইগেৎসু বলে, আমার সাসকের জন্য চিন্তা হচ্ছে। কারিনের কারণ জিজ্ঞেস করলে সুইগেৎসু বলে, যদি সেখানে কোনো আকাশকি লুকিয়ে থাকে তাহলে কি হবে? যুগো বলে, তুমি বলতে চাইছো ইতাচি এই হাইড আউটে থাকতে পারে? সুইগেৎসু বলে, আমি শুধু বলেছি, যদিও আমি তেমন শিওর না এ ব্যাপারে। আমি বলেছি ইতাচি অনেক স্ট্রং। কারিন বলে, সাসকে কখনো ইতাচির কাছে হারবে না। আমি এই হাইড আউটের ভেতর এখান থেকে চেক করছি, যদি কিছু হয় তবে আমরা সবাই ভেতরে যাব। সুইগেৎসু বলে, যখনই সাসকের ব্যাপারে কিছু বলা হয় তুমি একটু বেশি ওভার রিয়াক্ট করো। কারিন ঘাবড়িয়ে বলে, এটা সত্যি নয়। ঠিক আছে, আমি যাব না সাসকেকে দেখতে। যুগো বলে, আমি আমার পাখি দিয়ে অ্যানিমি আছে নাকি তা চেক করছি। পরের সিনে নারুটোর ক্লোনদের দেখা যায়। তারা সাসকেকে দেখতে না পারলে ভ্যানিশ হয়ে নারুটোকে তাই ইনফর্ম করে। নারুটো এই খবর পেয়ে হতাশায় পড়ে যায়। কাকাশি এবং সাকুরা নারুটোকে এমনভাবে দাঁড়িয়ে পড়ার কারণ জিজ্ঞেস করলে নারুটো বলে, আমার ক্লোনগুলো এখনো সাসকের কোনো চিহ্নই পায়নি। কিবা বলে, এজন্য তুমি এত হতাশ হচ্ছ কেন? কখনো হাল ছেড়ো না, এটাই তো তোমার নিনজা ওয়ে। এটা কি তুমি ভুলে গিয়েছো? এ শুনে নারুটো আরো শ্যাডো ক্লোন বানায় সাসকেকে খোঁজার জন্য। পরের সিনে সাসকেকে হাইড আউটের ভেতর হাঁটতে দেখা যায়। তখনই সেখানে আমরা ইতাচিকে দেখতে পাই। সাসকে ইতাচিকে দেখলে চমকে যায়। ইতাচি বলে, তুমি অনেক লম্বা হয়ে গিয়েছো সাসকে। সাসকে বলে, তোমার এই দুটো চোখ এখনো একই রয়েছে। ইতাচি বলে, সেদিনের মতো আবারও চিল্লিয়ে অ্যাটাক করতে আসবে না? তখনই আমরা পাস্টে চলে যাই। ইতাচিরা নারুটোকে যখন ধরে ফেলতে এসেছিল, সাসকে সেখানে এসে চিদুরি বানিয়ে চিল্লিয়ে ইতাচিকে মারতে আসে। বর্তমানে সাসকে বলে, তুমি আমার ব্যাপারে কিছুই জানো না বলে সাসকে দৌড়ে ইতাচির পেছনে গিয়ে চিদুরি দিয়ে ইতাচিকে মারে। সাসকে বলে, আমি কতটুকু ঘৃণা আমার হৃদয়ে বহন করি তা তুমি জানো না, এবং ঘৃণায় আমাকে আরো শক্তিশালী বানিয়েছে। ইতাচির মুখ দিয়ে রক্ত বের হয় চিদুরির অ্যাটাকে। ইতাচি এতে পড়ে যায়। ইতাচি বলে, তুমি শক্তিশালী হয়ে গেছো সাসকে। তখনই সেই ইতাচি অনেকগুলো কাকে পরিণত হয়ে যায়। তার মানে সাসকে এখনো ইতাচিকে মারতে পারেনি। এটিও ইতাচির গেনজুৎসু ছিল। ইতাচি বলে, তুমি একা উচি হাইড আউটে এসো বলে কাকগুলো উধাও হয়ে যায়। সাসকের টিম সেই হাইড আউটে ঢুকে পড়ে সাসকের জন্য। সাসকে তাদের বলে, আমি তো বলেছি আমার অর্ডার ছাড়া না আসতে। সুইগেৎসু বলে, কারণ আরেকটি চাকরা ফিল করতে পেরেছিল, এজন্য আমরা তোমার ব্যাপারে চিন্তিত ছিলাম। সাসকে সবাইকে বলে, আমাকে ফলো করে চলো এখন। পরের সিনে আমরা ভ্যালি অব দ্য ইন্ডে টোবি মানে মাদারা উচিয়াকে বসে থাকতে দেখি। টোবি সাসকেকে ইঙ্গিত করে বলে, তুমি কি এখনো সাপ হবে নাকি রূপ নিবে এক বাজ পাখিতে? পরের সিনে সাসকেরা উচিয়া হাইড আউটের দিকে যেতে থাকে। কারিন আশেপাশের চাকরা ফিল করতে পারলে তা সাসকেকে জানায়। সুইগেৎসু বলে, আমরা কি অন্য রাস্তা দিয়ে যাব সাসকে? সাসকে বলে, না, এখান দিয়েই সোজা চলো। তখনই নারুটোর একটি ক্লোন সাসকেকে আসতে দেখে। সাসকে তাকে সামনে পেলে চিদরি দিয়ে ধ্বংস করে ফেলে সরাসরি। কারিন বলে, ওটা কি ছিল? সুগেৎসু বলে, শ্যাডো ক্লোন। কারিন বলে, এই চাকরায় আমি চারপাশ দিয়ে ফিল করছিলাম। নারুটো শ্যাডো ক্লোন ধ্বংস হওয়াতে আসল নারুটো সবাইকে বলে, আমি সাসকেকে পেয়ে গেছি। পরের সিনে সাসকেরা উচিয়া হাইড আউটের দিকে পৌঁছে গেলে কিসামে তাদের সামনে চলে আসে। কিসামে বলে, একমাত্র সাসকে এর ভিতরে ঢুকতে পারবে, এটা ইতাচির অর্ডার। অন্যরা এখানে দাঁড়িয়ে ওয়েট করতে পারো। সাসকে বলে, আমি তাদের তাই বলতাম। কারিন বলে, না সাসকে, চলো একসাথে গিয়ে তাদের মেরে আসি। কিসামে বলে, তোমাদের সাথে ফাইট করার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু যদি তোমরা সাসকের সাথে যেতে চাও তবে তোমাদের সাথে ফাইট করা ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না। এরপর সাসকে সবাইকে সেখানে ওয়েট করতে বলে হাইড আউটের ভেতরে চলে যায়। সুইগেৎসু বলে, কিসামে হোশিগামি এবং গ্রেট সারস্কিন সোর্ড।
তুমি কি আমাকে ভুলে গেছো? আমি সুইগেৎসু হোজুকি, মানগেৎসু হোজুকির ছোট ভাই। কিসামে বলে, ও আমি তো তোমাকে চিনতেই পারিনি। তুমি বড় হয়ে গিয়েছো সুগেৎসু। সুগেৎসু বলে, আমি শুধু এখানে দাঁড়িয়ে সাসকের জন্য অপেক্ষা করতে চাই না, সময় ফুরানোর জন্য চলো মজা করা যাক। জুগো সুইগেৎসুকে বলে, সাসকে অর্ডার মতো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো। পরের সিনে নারুটোরা সাসকের উদ্দেশ্যে যেতে থাকলে সেখানে টোবি এসে হাজির হয়, মানে মাদারা উচিহা। টোবি বলে, কেমন চলছে? হিডেন লিপরা ওখান দিয়ে দৌড়াচ্ছে কেন? 1 2 3 সব মিলিয়ে 8 জন। 8 জনের বিরুদ্ধে আমি একা। সত্যি আমি বাজে সময়ে এসে পড়েছি। টোবি তাদেরকে তেমন সিরিয়াস ভাবে নেয় না এবং তাদের সাথে মজা করতে থাকে। ইয়ামাটো বলে, তো তুমি আকাৎসুকির মেম্বার। টোবি বলে, আমি একজন নতুন মেম্বার, তাই তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। কিবা বলে, তুমি অনেক ফানি, কিন্তু আমাদের সময় নষ্ট করো না। কাকাশি বলে, তাড়াহুড়া করে মুভ নিলেই চলবে না, এখন আমরা তার সাথে সংখ্যায় অনেক বেশি। সবাই টোবির উপর বিরক্ত হয়ে যায়, কারণ টোবি তাদের প্রত্যেকের সাথে মজা করতে থাকে। সাসকে বলে, আমাদের আর সাসকের মাঝে কেউ না কেউ শুধু এসে বাধাই দেয়। তখনই নারুটোর ক্লোন পেছন থেকে রাসেনগান নিয়ে টোবিকে মারতে আসে, কিন্তু রাসেনগান সহ নারুটোর বডিও টোবিকে ভেদ করে যায়, তাও টোবির কিছুই হয় না। পরের সিনে সুইগেৎসু এবং কিসামে ফাইট করতে থাকে। তারা একে অপরের সাথে কার ব্লেড ভালো এই নিয়ে ঝগড়াও করতে থাকে। কারিন বলে, এটাকে তারা মজা বলে? সে জুগোকে বলে, জুগো তুমি কি তাদের থামাবে? জুগো উল্টে বলে, সমস্যা নেই, আমার পাখিরা জানিয়েছে আশেপাশে কেউই নেই, তাই তারা শান্তিতে ফাইট করতে পারবে, কেউ তাদের ফাইটে নাক গলাবে না। এরপর কারিন ফিল করতে পারে হিডেন লিপ শিনোবিরা হঠাৎ থেমে গিয়েছে। পরের সিনে নারুটোদের দেখা যায়। নারুটো টোবিকে অ্যাটাক করতে আসলে টোবি তাকে ঘুষি মেরে পানিতে ফেলে দেয়। নারুটো এতে অনেক রেগে যায়। হিনাটা নারুটোর দিকে তাকিয়ে থাকলে সাকুরা হিনাটাকে বলে অ্যানিমে থেকে তার চোখ না সরাতে, কারণ তার কাছে বিয়াকুগান আছে। টোবি বলে, আমি নতুন হলেও ভালো স্ট্রং আছি, তাই না? ইয়ামাটো বলে, সে নারুটো সব অ্যাটাকে ডজ করেছে। কাকাশি বলে, সে আমাদের সাথে পুতুল খেলা খেলছে। পরের সিনে আমরা কিসামে এবং সুইগেৎসুকে ফাইট করতে দেখি। তখনই সুইগেৎসু ফিল করে তার চাকরা কমে গেছে অনেক। কিসামে বলে, আমার এই ব্লেড চাকরা অ্যাবজর্ব করতে পারে। আমি ভেবেছিলাম ফাইট করার আগে তুমি এসব পর্যবেক্ষণ করেছো। পরের সিনে নারুটো টোবিকে বলে, তোমার মতো কারোর সাথে টাইম অপচয় করার সময় আমার নেই। কাকাশি বলে, চলো তাড়াতাড়ি এটি শেষ করি। ইয়ামাটো সবাইকে বলে, আমরা এখন ফরমেশন বি অনুসরণ করব। এরপর সাকুরা নারুটোকে ফরমেশন প্ল্যান অনুযায়ী ধাক্কা দিয়ে দূরে পাঠিয়ে দেয়। তখন টোবি নারুটোর দিকে তাকিয়ে থাকলে সাকুরা এবং কিবা মিলে টোবিকে অ্যাটাক করতে আসে। টোবি বলে, আমাকে অন্যমনস্ক করে এখন তোমরা সবাই মিলে অ্যাটাক করছো, আমি বুঝতেছি না কাকে ডজ করব। টোবি হেসে খেলে সবারই অ্যাটাক ডজ করে। অমনি নারুটো রাসেনগান দিয়ে টোবিকে অ্যাটাক করে। এতে অনেক ধোঁয়ার সৃষ্টি হয়, কিন্তু দেখা যায় সেটা টোবির গায়েই লাগেনি। নারুটো খেয়াল করে যে সে টোবিকে অ্যাটাক করেছিল, কিন্তু তারপরও কেন তার শরীরে লাগলো না। অন্যদিকে কাকাশিরা সাসকের দিকে যেতে থাকলে টোবি সেখানে এসে পড়ে। টোবি বলে, তোমরা না বলেছিলে একসাথে অ্যাটাক করবে, আর আমি এটা বিশ্বাসও করেছিলাম। কাকাশি অন্যদের খোঁজা কন্টিনিউ করতে বলে। টোবি একে একে সবার সামনে গিয়ে তাদের আটকায়। কাকাশি এ দেখে বলে, এটা আবার কেমন জুৎসু? টোবি বলে, এর নাম দিলাম আমি মূল ম্যান জুৎসু। সে আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে মজা করতে থাকে। কাকাশি বলে, তাকে শেষ না করা পর্যন্ত আমরা সাসকেকে খুঁজতে যেতে পারবো না। ইয়ামাটো এরপর সবাইকে বলে, আমরা এরপর ব্যাটেল ফরমেশন এ তে মুভ করব। পরের সিনে সাসকেকে হাইড আউটে ইতাচির উদ্দেশ্যে হাঁটতে দেখি, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি 135 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা ইতাচিকে তার সিংহাসনে বসে বলতে দেখি, আমার বোকা ছোট ভাইটা। এরপরে আমরা ইতাচির পাস্টে মানে তার ছোটবেলায় চলে যাই। দেখা যায় ইতাচি ট্রেনিং করতেছে, আর তার ভাই সেগুলো দেখতেছে। সাসকে ইতাচির কোনায় প্রতিটি পয়েন্টে ছোড়ার টেকনিক দেখে অবাক হয়ে বলতে থাকে, ওয়াও ইতাচি, তুমি তো দেখি প্রত্যেকটা টার্গেটে হিট করেছো। তোমার ব্লাইন্ড স্পটে টার্গেট কেউ, আর তুমি তো আমাকে আজকে নতুন শুরিকেন জুৎসু শেখাতে চাইছিলে, এখনই আমাকে শেখাও। ইতাচি বলে, না সাসকে, আজকে না, অনেক দেরি হয়ে গিয়েছে, বাসায় যেতে হবে। সাসকে এতে রাজি হয় না। ইতাচি বলে, কালকে আমার অনেক ইম্পর্টেন্ট মিশন আছে। সাসকে বলে, তুমি একটা মিথ্যু। সাসকে এরপর একাই ট্রেনিং করতে গেলে পায়ে ব্যথা পায়। ইতাচি তাকে কাঁধে করে নিয়ে বাসায় নিয়ে যায়। সাসকে ইতাচিকে বলে, আমিও কালকে একাডেমিতে জয়েন করব। আমি খুব শীঘ্রই তোমাকে ধরে ফেলবো, আর তোমার থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠব। এরপরে রাতে আমরা দেখতে পারি আনবু ব্ল্যাক অপসের একজন ইতাচিকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ডিসিশন নিয়েছো? যদি না নিয়ে থাকো তবে আমরাই আমাদের মতো কাজ করব।
ইতাচি বলে, প্লিজ দয়া করে আমাকে সময় দিন, আমি আমার নিজের হাতে সব কাজ করব। এরপর রাতে বাসায় গিয়ে ইতাচি জানায় কালকে সে উচিয়া ক্ল্যানের মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। ইতাচির বাবা ফুগাকু উচিহা এতে অনেক রেগে যায় ইতাচির উপর। ইতাচিকে জিজ্ঞেস করে, কি এমন মিশন যে তুমি আমাদের জরুরি মিশনে অংশগ্রহণ করতে পারবে না? ইতাচি বলে, এটি একটি সিক্রেট মিশন, আমি আপনাকে এই মিশনের ব্যাপারে বলতেও পারবো না। ইতাচির বাবা সরাসরি জানিয়ে দেয় যে তোমার থাকতেই হবে কালকের মিটিংয়ে, এটি অনেক জরুরি। এরপরে একদিন সকালে সাসকে ইতাচিকে বলে, তোমাকে আমাদের বাবা সবথেকে বেশি ভালোবাসে। ইতাচি বলে, এজন্য মনে হয় তুমি আমাকে অপছন্দ করো সাসকে। সাসকে বলে, আমি এরকম একদমই মনে করি না, আমি তোমাকে ভালোবাসি। ইতাচি বলে, যখন কেউ বেশি শক্তিশালী হয়ে ওঠে সে অনেক জেদি আর অ্যারোগেন্ট হয়ে যায়, তারা কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু সাসকে, তুমি আর আমি দুজনে একই রক্তের, আমরা দুজন ভাই, আমি যত যাই হোক না কেন তোমাকে সবসময় ভালোবেসে যাব। যদি তুমি আমাকে কখনো ঘৃণাও করো না কেন তারপরও আমি তোমাকে সাহায্য করব সাসকে, কারণ বড় ভাইরা তো এজন্যই। তখনই সেখানে লিভ ভিলেজের পুলিশ ফোর্সের 3জন উচিহা মেম্বার ইতাচির বাসায় আসে। এসে ইতাচিকে বলে, মাত্র 2জন ব্যক্তি আছে যারা গতকাল আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করেনি, তাদের মধ্যে তুমি একজন। তাই বলো, তুমি কেন গতকাল মিটিংয়ে আসনি? তুমি আনবু ব্ল্যাক অপসের লোক, তাই তোমার দেখি আমাদের ক্ল্যানের থেকে তাদের প্রতি দরদ বেশি। এখানে তোমার বাবা নেই, তাই আমাদের কাছ থেকে ক্ষমা আশা করো না। ইতাচির বাবা আসলে উচিহা ক্ল্যানের আপাতত লিডার বলা যায়, সে লিভ ভিলেজের পুলিশ ফোর্সের লিডার। ইতাচি বলে, আমি বুঝেছি, আমার ভুল হয়েছে। তারপর তারা বলে, তুমি কি সিসুই উচিহার ব্যাপারে জানো? সে নিজেই আত্মহত্যা করেছে নদীতে ঝাঁপ দিয়ে, আর তুমি সিসুই উচিহার ছোট ভাইয়ের মতো ছিলে, তার সাথে সবসময় থাকতে। ইতাচি বলে, শুনে খুব খারাপ লাগলো, কিন্তু আমি সিসুইকে অনেকদিন ধরে দেখিনি। তারপর তারা বলে, তাহলে তো আমাদের পুলিশ ফোর্স সিসুই উচিহার মৃত্যু নিয়ে ইনভেস্টিগেট করবে। সিসুই একটি নোট রেখে গিয়েছে দেখো। ইতাচি বলে, এটি যদি আত্মহত্যা হয় তাহলে তদন্ত করার কি দরকার? ইতাচি সেই নোটটি পড়ে, সেখানে লেখা ছিল, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, যদি এইভাবে চলতে থাকে তবে উচিহা ক্ল্যানের ভবিষ্যৎ অন্ধকার, আমি আমার ক্ল্যান বা ভিলেজকে বিট্রে করতে পারবো না। তারপর তারা বলে, সিসুই হলো উচিহা ক্ল্যানের সবথেকে ট্যালেন্টেড নিনজা, যাকে সিসুই অব দ্য টেলিপোর্টার বলা হয়। এরকম নিনজা যে ক্ল্যানের জন্য সবকিছু করতে রাজি, সে কিভাবে সবকিছু ছেড়ে আত্মহত্যা করে, তাই আমরা এই নিয়ে তদন্ত করবই। ইতাচি বলে, তোমরা নিজেদের মতো করে একটি ইস্যু তৈরি করতেছো, সে নিজেই আত্মহত্যা করেছে, তাই এটি নিয়ে তদন্ত করার কোনো দরকার নেই। তারা ইতাচির কথা না শুনে চলে যেতে থাকে, আর ইতাচিকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, আমরা কোনো প্রমাণ পাবই তদন্ত করলে। ইতাচি এটি এত রেগে যায় এবং সে বলে, তোদের কি সাহস নেই সরাসরি বলতে যে সিসুই উচিহার মৃত্যুর জন্য তোরা আমাকে সন্দেহ করতেছিস? তারা বলে, হ্যাঁ, এটি তুই করতে পারোস। এরপর ইতাচি তাদের প্রত্যেককে মেরে রক্ত বের করে ফেলে। ইতাচি বলে, সারাদিন ক্ল্যান ক্ল্যান করতে করতে আমার কান নষ্ট করে ফেলছোস তোরা। তোরা নিজেদের এত মহান ভাবস যে আমার ভেতরে যে কি গভীরতা রয়েছে তা তোরা কখনোই দেখোস না, এজন্যই তোরা মাটিতে শুয়ে পড়ে রইছস। তারা বলে, ইতাচি, তোমার ব্যবহার দিন দিন পাল্টে যাচ্ছে, এজন্যই সিসুই তোমার নজর রাখতেছিল, তুমি আমাদের ক্ল্যানের সাথে বিট্রে করতেছো। ইতাচি বলে, তোমরা পাগল, যার কারণে আমাদের ক্ল্যানের আজ এই অবস্থা। তখনই সেখানে ইতাচির বাবা আসে, এসে ইতাচিকে ধমক দেয় যে তোমার আচরণ দিন দিন পরিবর্তন হইতেছে, তুমি এখন আর ক্ল্যানকে সময় দাও না। ইতাচি বলে, আমি একটুও পরিবর্তন হয়নি, আমার যা কাজ যা ডিউটি তা আমার পালন করতেই হবে। এরপর ইতাচির বাবা বলে, তাহলে তুমি গতকাল কেন মিটিংয়ে আসনি? ইতাচি বলে, আমার শক্তিকে এক অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এই ক্ল্যানের কোনো ভবিষ্যৎ নেই, এই ফালতু ক্ল্যানের সবাই একই, প্রত্যেকটা মানুষই শুধু নিজেদের ছাড়া কিছুই বোঝে না। এতে ইতাচির বাবা রেগে ইতাচিকে অনেক বকাঝকা করে যে তোমার কত বড় সাহস। তখনই সেখানে সাসকে এসে বলে, বড় ভাই প্লিজ তুমি থামো। তখনই আচমকা ইতাচি নীল ডাউন হয়ে তাদের কাছে ক্ষমা চায়। ইতাচির বাবা এরপর বলে, তোমার রেস্ট নেওয়ার দরকার, তুমি অনেক টায়ার্ড। এরপর ইতাচিকে সে রুমে আসতে বলে। ইতাচি তার মাঙ্গিকের শারিনগান সাসকেকে দেখায়। পরে দেখা যায় ইতাচি তার রুমে বসে সিসুই উচিহার চিঠি মন খারাপ করে পড়তেছে। ইতাচির মা ইতাচির জন্য খাবার এনে তার রুমের বাইরে রেখে যায়, আর ইতাচিকে বলে, আমি চাই তুমি একদিন হলেও আমাদের সাথে একসাথে বসে রাতের খাবার খাও। আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো, তারপরও ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করো। ইতাচি এরপর নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে রেডি হয়ে বাইরে বের হয়ে পড়ে, আর ভিলেজের যত লোক ছিল সবাইকে মেরে ফেলে,
নিজের মা বাবা সহ সবাইকেই। আচমকা এটি কেন করলো তা তোমাদের মাথায় আসতেছে না, কারোই মাথায় আসবে না, কারণ এগুলো পরে রিভিল হবে। সাসকে তার একাডেমি থেকে রাতে ফিরে এলে দেখে তার মা বাবাকে ইতাচি মেরে ফেলেছে। সাসকে বলতে থাকে, বড় ভাই, আমি বুঝতেছি না আমাদের মা বাবাকে কে মারলো। সাসকে কাঁদতে থাকে। ইতাচি তারপর সাসকের দিকে এক কোনায় ছুঁড়ে দেয়। সেটি অল্পের জন্য সাসকের শরীরে লাগেনি, তার কাপড় কেটে চলে যায়। ইতাচি তার মাঙ্গিকেও শারিঙ্গান দিয়ে সাসকেকে তার গেঞ্জুসুতে দেখায় যে সে কিভাবে তার মা বাবাকে পুরো ক্ল্যানকে মেরেছে। সাসকে বলে, ভাই তুমি এটা কেন করলে? সাসকে প্রচুর কাঁদতে থাকে। ইতাচি বলেছিল আমি আমার শক্তির লিমিট পরীক্ষা করার জন্য এটি করেছি। সাসকে বলে, কি বললে তুমি? কে নিজের শক্তি পরীক্ষার জন্য নিজের ক্ল্যানকে ধ্বংস করে দেবে? ইতাচি বলে, আমি চাই আমার সাথে ব্যাটল করার মতো শক্তিশালী কাউকে, আর তোমার সেই ইউনিক অ্যাবিলিটি আছে। আমাকে হেড করো যাতে তুমি আরো শক্তিশালী হতে পারো, আর আমার সাথে ব্যাটল করো। আমি আমার শক্তির লিমিট পরীক্ষা করতে চাই, এজন্য আমি তোমাকে বাঁচিয়ে রাখছি। তুমি তাদের মধ্যে একজন যে কিনা মাঙ্গেকিও শারিনগান জাগ্রত করতে পারবে। তোমার মধ্যে সেই পটেনশিয়াল আছে। তুমি তৃতীয় ব্যক্তি হবে যে কিনা এটি জাগ্রত করতে পারবে। কিন্তু এজন্য তোমার একটি কাজ করতে হবে। তোমার নিজের হাতে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলতে হবে, যেমনটা আমি করেছি। সাসকে কেঁদে বলে, তাহলে তুমি শিশু উচিয়াকে মেরেছো? ইতাচি বলে, হ্যাঁ, নাকানো নদীর পাশে মেইন হলের নিচে আমাদের উচিয়া ক্ল্যানের সব মিশন, সব সিক্রেট রয়েছে। সেখানে উচিয়া ক্ল্যানের সকল জুৎসু শারিনগানের রহস্যও রয়েছে। এজন্য আমি তোমাকে বাঁচতে দিতেছি। শক্তিশালী হয়ে রাগ জন্মিয়ে ঘৃণা জন্মিয়ে আমাকে মারতে এসো, রিভেঞ্জ নিতে। তোমাকে আমি এজন্যই মারিনি কারণ তুমি মরারও যোগ্য না। এর পরের সিনে আমরা বাস্তবে ফিরে আসি। আমরা দেখতে থাকি ইতাচি তার সিংহাসনে বসে রয়েছে, আর সাসকে তখনই সেখানে প্রবেশ করে। আর এখানে ইতাচি তার ফেমাস ডায়লগ দেয়, শোনো শারিনগান, ওমাই ওয়া দোকোমাদে মিয়েতেইরু। এর মানে তোমার ওই শারিনগান দিয়ে তুমি কত দূর দেখতে পাও। সেরা একটি ডায়লগ। ইতাচি এমনভাবে এটি বলে মানে মাস্টারপিস কিছু একটা ডেলিভার করতেছে। その車輪ガン、お前はどこまで見えている? সাসকে বলে, আমি কত দূর দেখতে পাই? আমি তোমার মৃত্যু দেখতে পাচ্ছি ইতাচি। এরপর তারা দুজনে লড়াই করতে থাকে। ইতাচি আর সাসকে অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে, তাইজুৎসু ইউজ করে। এরপর সাসকে তার চিদরি দিয়ে ইতাচিকে অ্যাটাক করতে যাবে, তখনই ইতাচি সেখান থেকে উপরে লাফ দেয়। কিন্তু উপরে দেখা যায় সাসকে আগে থেকেই ছিল, আর সাসকে তার তলোয়ার দিয়ে ইতাচিকে মেরে ফেলে, একেবারে রক্তাক্ত করে দেয়। তাহলে এটি হতে যাচ্ছে ইতাচির শেষ। ইতাচি বলে, তুমি আসলে অনেক শক্তিশালী হয়ে গেছো সাসকে। সাসকে বলে, ইতাচি, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। তখনই ইতাচি তার আঙুল দিয়ে তার সিংহাসন দেখায়, আর দেখা যায় ইতাচি এতক্ষণ ধরে সেখানে বসেছিল। ইতাচি এমন এক পোস্ট নিয়ে সেখানে বসে যে আসলে মানে কি বলবো, মানে মাস্টারপিস আর্টওয়ার্ক, মাস্টারপিস রাইটিং, সবকিছুই মাস্টারপিস। সাসকে এতক্ষণ ধরে গেঞ্জুৎসুতেই ছিল, মানে কি লেভেলের গেঞ্জুৎসু। সে একা একা নিজের সাথে ব্যাটেল করতেছিল। সাসকে নিচে তাকিয়ে দেখে এটি আসলে ইতাচির কাকের ক্লোন ছিল। সাসকে অবাক হয়ে যায়। ইতাচি সাসকেকে জিজ্ঞেস করে, মরার আগে বলো তাহলে তুমি কি জানতে চাও? সাসকে বলে, আমাকে আবার ট্রাই করতে দাও। দেখা যায় সাসকে পেছন থেকে ইতাচিকে এবার সত্যি সত্যি হিট করতে সফল হয় তার তলোয়ার দিয়ে। সামনে যেটি ছিল সেটি আসলে সাসকের স্নেক ক্লোন ছিল। সাসকে বলে, জানোয়ার, তুই এইটা বল, তুই আমাকে বলেছিলি যে 3 জন হবে যে কিনা মাঙ্গেকিও শারিনগান জাগ্রত করতে পেরেছে। আমরা 2 জন ছাড়া আর কে যে মাঙ্গেকিও শারিনগান জাগ্রত করেছে? ইতাচি বলে, কেন? তুমি এটা কেন জানতে চাও? সাসকে বলে, তরে মারার পর সবার আগে আমি তারে যেয়ে মারবো। সেই দিন তুই সব উচিয়াদের মেরে ফেলছস, একজন বাদে, আমাকে আর তাকে। তুই নিজে একা তো পুলিশ ফোর্সের সবাইকে মারতে পারবি না, তো তুই কারো সাহায্য নিয়েছিলি, বল তার নাম কি? ইতাচি বলে, তাহলে তুমি বুঝে ফেলেছ। সাসকে তারপর তার তলোয়ার আরো বেশি ভেতরে ঢোকায় ইতাচির শরীরের, যাতে ইতাচি আরো ব্যথা পায়। ইতাচি বলে, আরেকজন যে ছিল তার নাম মাদারা উচিহা। সাসকে এটি শুনে আকাশ ভেঙে পড়ে, একেবারে থমকে যায় যে তাহলে মাদারা উচিহা। সাসকে ভয়ে কাঁপতে থাকে। এটি আসলে গল্পের আরেক টুইস্ট। ইতাচি বলে, হিডেন লিভ ভিলেজের ফাউন্ডারদের একজন, যে কিনা সব থেকে প্রথমে মাঙ্গেকিও শারিনগান জাগ্রত করেছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? 5টি এপিসোড একসাথে এক্সপ্লেন করা অনেক টাফ ব্যাপার।
এখন রাত প্রায় 3টা বেজে গিয়েছে, তারপরও ভয়েস দিতে হইতেছে, আবার এডিটিং মেডিটিং অনেক কিছুই বাকি আছে। তো বুঝো এগুলো করা কি পরিমাণ কষ্টের। তাই ভিডিওটিতে লাইক দিয়ে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আর বাংলা সেন্সের সাথেই থাকো। ধন্যবাদ।